মমি, পিরামিড ও স্ফিংসের ভাস্কর্য মিলিয়ে মিশরের পিরামিড এলাকা যেন রহস্যময় কল্পনার রাজ্য। পরকালের চিন্তায় ফারাওয়ের রাজত্বে মিশরীয় বিজ্ঞান আর সার্জারির ব্যাপক উন্নতি সাধিত হয়। পচনের হাত থেকে ফারাওকে রক্ষা করতে গিয়ে সুরক্ষিত স্থাপত্য নির্মাণে এ বিশাল পিরামিডের আয়োজন। এ স্থাপনার গায়ে খোদাই করা হায়ারোগ্লিফিকের তথ্য থেকেই স্বর্গ নরকের ধারণা পাওয়া যায়। ধর্মচিন্তাগুলো বিকশিত হয় পিরামিডের ধারণা থেকে। হাজার বছর ধরে সম্রাট, রানী ও পরিবারের সদস্য ও মন্ত্রীদের মরদেহ সংরক্ষণ করা হয়। কি করে সংরক্ষিত থাকলো এসব মমি? স্থপতিদের ধারণা, প্রাকৃতিক উপায়ে বিভিন্ন গাছের রসের সহায়তায় এসব মমিকে সংরক্ষণ করা হতো। এসব প্রাকৃতিক রস ভারতবর্ষের বাংলা অঞ্চল থেকে যেত বলে মত স্থপতিদের। রসায়ন আর সার্জারি বিদ্যার সমন্বয় ঘটিয়ে সংরক্ষিত হতো মমিগুলো। রসায়নবিদরা মরদেহের আড়ক ও রাসায়নিক দ্রব্য বানিয়েছেন। সার্জারি বিশেষজ্ঞরা মরদেহের পেট ও মাথা থেকে পচনশীল বস্তুগুলো সরিয়ে ফেলতেন। সব প্রক্রিয়া শেষে মরদেহ হয়ে উঠত শুকনো কাঠের মতো। রসায়নবিদ্যার যারা তারা আড়ক বানিয়েছে, এই যে এখন আমরা দেখি না মাছ মিউজিয়াম বা ইত্যাদিতে ওদের একটা আড়কে রেখে দেয়, ফলে এরা ভালো থাকে অনেক দিন। ওই রকমই তারা আড়ক তৈরি করেছে, কিছু মলম তৈরি করেছে। এটা হচ্ছে রসায়নবিদ্যার কাজ। আর সার্জারি বিদ্যায় দক্ষ যারা, তারা ভেতরের যে পচনশীল দ্রব্য যেটা ভেতরে থেকে নষ্ট হয়ে যাবে, যেমন মাথা সার্জারি করে চমৎকারভাবে তার ভেতর থেকে যে মগজ বা ইত্যাদি এই নাজুক জিনিসগুলো বের করে আনতো। পেট অপারেশন করে নাড়ি ভুঁড়িগুলো বের করে আনতো এবং সেখানে কাঠের গুঁড়া বা ইত্যাদি পাওয়া গেছে, যেটা দিয়ে ভরে তার কাঠামোটা ঠিক রাখতো বডির। এবং সেগুলো সব ঠিক রেখে তারপরে তারা এটা প্রথমত ওই আড়কে ডুবাতো, আড়কে কিছুদিন রেখে বের করা হতো। তারপরে তার গায়ে একরকম মলমের প্রলেপ দেওয়া হতো। তারপরে পাতলা কাপড়ের ব্যান্ডেজ, যেমন এখন ওরা হাত পা ভেঙে গেলে ব্যান্ডেজ করি, ওই রকম পাতলা কাপড় দিয়ে ব্যান্ডেজ করে পুরোটা ঢেকে দেওয়া হতো। এবং তারপরে এটা ধীরে ধীরে শুকিয়ে ঠকঠকে কাঠের মতো হয়ে যেত, ফলে তাতে আর পচন ধরার কোনো ব্যাপার থাকতো না। 5000 বছর জিনিসটা মমিটা এখন টিকে আছে। তাহলে এই প্রিজার্ভ করার জন্য ন্যাচারালি কোনো প্রিজারভেটিভ লাগতো। তখন তো আর কোনো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ছিল না যে প্রিজারভেটিভ বানায় দিবে বা ফরমালিন বানায় দিবে। এখন তো ফরমালিন বানায় দিচ্ছে ইন্ডাস্ট্রিতে। তখন ওরা কিছু ন্যাচারাল স্পাইস ব্যবহার করতো, ন্যাচারাল জিনিস ব্যবহার করতো, যাতে মমিটাকে রাখা যায়। একটা হলো প্রিজার্ভ করার জন্য, আরেকটা হলো যদি কোনো স্থানে একটু পচন ধরে কিন্তু সুগন্ধি বেরোয়। তার মানে অনেকগুলো জিনিসের প্রয়োজন ছিল একটা বডিটার জন্য। একটা হলো যেন পচন না ধরে, তার জন্য এক ধরনের প্রিজারভেটিভ, আরেকটার জন্য একটা সুগন্ধি থাকে। আমাদের অঞ্চলে, সিলেটের একটা অঞ্চলে এই যে সুগন্ধিটা তৈরি হতো গাছের রস, এই যে আজকে যে আতর, এই আতরের উৎপত্তি কিন্তু আমাদের সিলেটের একটা গাছ থেকে। একইভাবে স্পাইস, যে স্পাইসগুলা আমরা স্পাইসেস বললে আমরা জানি বিশ্বের একটা প্রচণ্ড ট্রেড রুট ছিল, যেটা ইজিপ্টকে টাচ করতো। আফ্রিকা, ইজিপ্ট, বেঙ্গল অ্যান্ড ইন্দোনেশিয়া, এই ট্রেড রুটটা কানেক্ট করতে, ট্রেড রুটের থেকে স্পাইসেস যেত। কিন্তু এটা লেখা আছে যে আমাদের বেঙ্গল থেকে যেগুলো যেত, এগুলো মেইনলি প্রিজারভেটিভ হিসেবে কাজ হতো। ন্যাচারাল কোনো গাছের অংশ অথবা কোনো পাতা অথবা কোনো ফল অথবা কোনো ফলের ফুল, এটি তো প্রিজারভেটিভ। তাহলে ইজিপ্টে কি স্পাইসেস যেত? ওরা তো নিশ্চয়ই আমাদের মতো হলুদ মরিচ খেত না, হলুদ মরিচ না। তাহলে সেই স্পাইসেসটা যেত, যেটা মেডিসিন হিসাবে, এবং মেইন স্পাইসেসটা ছিল প্রিজারভেটিভ। সবচেয়ে ভ্যালুয়েবল স্পাইসেসের দাম হলো প্রিজারভেটিভ। এই প্রিজারভেটিভগুলো দিয়ে কিন্তু মমিগুলোকে রাখা হতো। তাহলে 3 ধরনের প্রিজারভেটিভ লাগবে। একটা হলো বডিটাকে, একটা পারফিউমকে, আর একটা ক্লথকে রাখার জন্য, কাপড়কে যেন না ভাঙে। এই ধরনের প্রিজারভেটিভ দিয়ে মমিটাকে সংরক্ষণ করা। আমরা বাংলাদেশে জানি, আমরা মানুষ যখন মারা যায় আমরা চা পাতা দিয়ে রাখি যেন টেম্পারেচারটা কন্ট্রোল থাকে। এটাও কিন্তু এক ধরনের প্রিজারভেটিভ। প্রিজারভেটিভ মানে জিনিসটা যেন সহজে পচন না হয়। ফারাওরা অধীনস্থ দাসদের সাথে অমানবিক আচরণ করত। কোরআনে পাওয়া যায়, আজ থেকে খ্রিস্টপূর্ব 3500 বছর আগে মুসা নবীর অনুসারীদের উপর বিভিন্ন নির্যাতন চালাতেন ফারাও রেমেসিস দ্বিতীয়। দুনিয়া ও আখেরাতের বিচার ফারাওরা করবেন, এমন ধারণার কারণেই ফারাও দ্বিতীয় রেমেসিসের সাথে মুসা নবীর দ্বন্দ্ব শুরু হয়। কোরআনে এসেছে, দ্বন্দ্বে লিপ্ত ফারাওকে নীল নদে ডুবিয়ে মারা হয় এবং অবাধ্যতার পরিণতির নিদর্শন হিসেবে তার মরদেহ সৃষ্টিকর্তা পৃথিবীবাসীর জন্য সংরক্ষিত রেখেছেন। মুসার সাথে যুদ্ধে নিহত মিশরীয় সম্রাট রেমেসিস দ্বিতীয় এর মরদেহ সংরক্ষিত রাখা হয় কোনো এক পিরামিডে। এটা হয়তো আমাদের যারা ধর্মীয় গ্রন্থগুলো পরে সংকলন করেছেন তাদেরও কিছু জানার সমস্যা আছে নানা কিছুতে। আসলে ফেরাউন বলে কোনো ব্যক্তি ছিলেন না,
কোনো রাজাও ছিলেন না। প্রাচীন মিশরের রাজাদের উপাধি ছিল ফারাও, সবাই ফারাও। সেই ফারাওদের মধ্যে যে কাহিনীটা আছে যে মুসার সাথে একবার যুদ্ধ হয়েছিল কোনো এক ফারাওয়ের, সেই কারণেই ওই যুদ্ধে ফারাও মারা যায় বা ইত্যাদি। তো সেটা সেই থেকে মনে করা হয়েছে ফেরাউন, ফারাও থেকে ফেরাউন বিশেষ একজন ব্যক্তি, বিশেষ একজন রাজা, তা নয়। বড় কথা যেটা হচ্ছে পৃথিবীর সকল ধর্মই, যে ধর্মগুলো, এটা খ্রিস্টপূর্ব যুগের কথা ভাবতে হবে। পিরামিডের কথা যখন আসব সেটা প্রায় ৩৫০০ বা ৩০০০ খ্রিস্টপূর্বাব্দের কথা। তো সেই সময়ে যে পিরামিডগুলো হয়েছে সেই সময় কিন্তু কোনো সৃষ্টি, যে শিল্পকলার যে সৃষ্টি, এটি শিল্পকলার জন্যই করা, আনন্দে করা তা কিন্তু নয়। তখন জীবন যন্ত্রণা ছিল, সেই সব কিছুর পেছনে একটা প্রেরণা ছিল। আর এই মিশরে যে আমরা মমি বলি, আমরা যে স্ফিংস বলি, আমরা যে পিরামিড বলি, সব কিছু সৃষ্টির পেছনে ধারাবাহিক ধর্মীয় ধারণার প্রণোদনা ছিল। এবং সবচেয়ে বিস্ময়কর ব্যাপার যেটা, পরবর্তীকালে যে ইসলাম এবং অন্যান্য ধর্মে যে ধর্মের চিন্তাগুলো, যে পরকালের যে ভাবনাগুলো, সেই সব ভাবনার একটা সুর পাওয়া যায় সেই আগেও। এবং সেখানেও প্রত্যেকটার পেছনে কিন্তু এই যে ক্রিয়েটিভিটি মিশরীয়দের, মমি থেকে পিরামিড, সব কিছুর পেছনে তাকে তাড়িত করেছে পরকালে তার প্রস্তুতি নিয়ে। পিরামিডের ভেতরে গ্র্যান্ড গ্যালারি, রাজার ও রানীর আলাদা কুঠুরি রয়েছে। পিরামিডের গায়ে খোদাই করা চিত্র থেকে মিশরীয়দের ৫০০০ বছর আগে স্থির বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। ব্যাটারি দিয়ে ব্যবহার করা হতো এসব বাতি, তার প্রমাণ করেন আধুনিক যুগের বিজ্ঞানীরা। পিরামিডের দরজাগুলো স্থাপন করা হয় বিশেষ পন্থায়। দুটো পাথরকে দুই পাশে স্থাপন করে নিচে থাকা বালি সরিয়ে দেওয়া হয়, এতে পাথর দুটি সংযুক্ত হয়ে দরজার আকৃতি ধারণ করে। এছাড়া ধাঁধা তৈরি করার জন্য বেশ কিছু দরজা তৈরি করা হয়, যেগুলো বাস্তবের দরজা নয়। পিরামিডের চূড়ার অংশে গোল্ডেন ট্রায়াঙ্গেল, চারদিকে গ্রানাইট পাথর ও ভেতরে লাইমস্টোনের ব্যবহার করা হয়। মরদেহকে কেন্দ্র করেই মিশরের সব পিরামিড তৈরি হয়। তবে চুরি যাওয়া ও নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেক পিরামিডে কোনো মমি পাওয়া যায়নি। ৭৫টি পিরামিডের মধ্যে প্রায় ১০০ খানেক মমি উদ্ধার করা হয়, যার মধ্যে বেশ কিছু ব্রিটিশ মিউজিয়াম, মিশরীয় মিউজিয়াম সহ বিশ্বের বড় বড় মিউজিয়ামে সংরক্ষিত আছে। পিরামিডের পাথরগুলো, যে এতগুলো পাথর দরজাগুলো যেখানে করছে, যেখানে এন্ট্রি করাটা সবচেয়ে কঠিন কাজ বিল্ডিংয়ের। পাথর তো ইটের উপর গাঁথা যায়, এই যে একটা গর্ত করার উপরে ঢালাই করতে হয়, বড় পাথর দিতে হয়, ওইটা পিরামিডের পাথরটা দেওয়া খুব সুন্দর। আপনারা বালুর দেখছেন, টাইম স্কেল যে বালু দিয়ে করে, যে একটা এরকম, হ্যাঁ, পরে যায় না আস্তে আস্তে, এরকম বালি ভরে আর কি, টাইমটা করে। পিরামিড তাই এভাবে করে, দুইটা পাথরকে সোজা রাখে, দুইটা বালু আনে, অনেকগুলো স্যান্ডের দুই জায়গায় পাথর রাখে, আর নিচে ফুটা করে দেয়। আস্তে আস্তে বালুগুলো নিচে যেতে হয়, কমতে থাকে, পিরামিড পাথরগুলো আস্তে আস্তে পড়তে থাকে। এত বড় পাথর যে মানুষ ঠেলে রাখতে পারেনি। স্যান্ড রেখেছে, স্যান্ডটা নিচে গর্ত করে দিয়ে নিচের দিকে পড়ে গেল, আস্তে একটা পাথর, যেহেতু স্যান্ডটা নিচে কমে যাচ্ছে, আস্তে আস্তে এইভাবে পাথরটা লেগে যায়। এইভাবে প্রতিটা এন্ট্রি তৈরি করা। পিরামিড যে শুধু ফারাওকে কবর দেওয়া হয়েছে তা না, এক বিশাল রাজত্ব যেন সেখানে। রানীর কুঠুরি আছে, রানী মারা গেলে আবার তাকে এখানে কবর দেওয়া হবে। দাসী মারা গেলে তাদের কবর দেওয়ার জায়গা আছে। গ্যালারি আছে যেখানে পরকালে ফারাও তার সভাসদদের নিয়ে কথা বলবেন, সমস্ত কিছুর আয়োজন করে রাখা হয়েছে। সবচেয়ে বড় পিরামিড যেটা বলি এবং পারফেক্ট যে পিরামিড গিজাতে তৈরি হয়, এর মধ্যে একটা সবচেয়ে বড় আর দুইটা একটু ছোট, এবং সবচেয়ে উঁচু যেটা সেটা কিন্তু গিজার পিরামিড, যেটা যে কারণে গিজার গ্রেট পিরামিড অফ গিজা। এই তিনটা পিরামিডের পিছনেই কিন্তু সেই পাওয়া যায়, যে নৌকার বোটটা পাওয়া যায়। পিরামিডটা বিশ্বের সবচেয়ে বড় পিরামিড এবং টেকনিক্যালি সবচেয়ে পারফেক্ট, এবং অনেকেই বলে তার লোকেশনটা পৃথিবীর ওয়ান অফ দ্য সেন্টার। যেসব পাথর দিয়ে এ পিরামিড বানানো হয় তার দৈর্ঘ্য ৩০ থেকে ৪০ ফুট। এসব পাথর ৪০০ বা ৫০০ ফুট উপরে তুলতে ব্যবহার হয়নি কোনো যন্ত্র। মাটির র্যাম্প বা স্লোপ তৈরি করে নৌকার মতো ভারসাম্যপূর্ণ একটি কাঠামোর এক পাশে পাথরটি রাখলে অন্য পাশে চলে যেত। এ ধরনের স্লোপের মাধ্যমেই বিশাল ওজনের পাথর উপরে তোলা হতো। কপিকলের মতো এভাবে পিরামিডের পাথর উঠানো হতো। নিচ থেকে পাথরের স্ট্রাকচারে পিরামিডের কাজ শুরু হলেও তার ফিনিশিং হয় উপর থেকে। সিস্টেম হলো অ্যাকচুয়ালি, অবশ্যই তখন কোনো যন্ত্র ছিল না, মানুষের মেধা, এই দুটো দিয়েই কিন্তু উপরে তুলেছিল। ৪০০ ফিট ৫০০ ফিট উপরে
400 ফিট চিন্তা করেন, কম্পেয়ার করলে একটা 40 তলা ভবন, তো 40 তলা ভবনের উপরে পাথর তুলছে। এই সিস্টেমটা ছিল, ওরা মাটির র্যাম্প তৈরি করতো। র্যাম্প তো বুঝেন যে স্লোপ, সিঁড়ি না, এই স্লোপ তৈরি করতো। এই স্লোপের মধ্যে ওরা নৌকার মতো করে একটা জিনিস বানাতো। এই নৌকার উপরে প্রথম মাটিতে ইটটা পাথরটা রাখতো, তারপর নৌকার একদিকে যখন পাথরটা তুলতো তখন নৌকার আরেক দিকে পড়ে যেত, তারপর ওটাকে আবার নৌকার মধ্যে তুলে এইভাবে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে পাথরটাকে উপরে তুলতো। তার মানে অনেকগুলো র্যাম্প তৈরি করে। ওটা যদি বলি 40 তলায় 40টা ধাপ ছিল, একটা পাথর উঁচু 10 ফিট ফর এক্সাম্পল, তাহলে 10 ফিট উঁচু একটা র্যাম্প থাকতো। তারপরে যখন আবার 20 ফিট, আবার 20 ফিট উপরে আরেকটা র্যাম্প বানাতো, আবার 30 ফিট হলে আরেকটা র্যাম্প বানাতো। এইভাবে দেখা যেত 400 ফিট উঠতে 40টা র্যাম্প বানাতো। র্যাম্প তো হলো খুব স্লো প্রপোর্শনে বানাইতে হয়, খুব শ্যালো ইয়েতে। তার মানে চিন্তা করেন র্যাম্পগুলো কত দূরে গেছিলো। 400 ফিট উপরে উঠতে নিশ্চয়ই 800-900 ফিট দূর পর্যন্ত এরকম র্যাম্প। এই র্যাম্পে গড়ায় পাথরগুলো উপরে নিয়ে চলে যেত। তারপর যখন উপরটা ফিনিশিং হয়ে যেত, তাহলে উপরের র্যাম্পটা কেটে ফেলতো, তারপর নিচেরটা ফিনিশিং করে নিচেরটা কেটে ফেলতো। কারণ ফিনিশিংটা পরে হয়, প্রথম স্ট্রাকচারটা তৈরি করে এইভাবে, আর ফিনিশিংটা কর্নারগুলো পরে উপর থেকে নিচে করে। এটা খুব ইন্টারেস্টিং। নিচ থেকে যে কনস্ট্রাকশনটা, এই যে বড় পিরামিডটার কনস্ট্রাকশনটা নিচের থেকে কনস্ট্রাকশন করতে উপরে যায়, আর ফিনিশিংটা উপর থেকে করতে করতে নিচে আসে। তারপর যখন উপরটা ফিনিশিং হয়ে যেত, তাহলে উপরের র্যাম্পটা কেটে ফেলতো, তারপর নিচেরটা ফিনিশিং করে নিচেরটা কেটে ফেলতো। কারণ ফিনিশিংটা পরে হয়, প্রথম স্ট্রাকচারটা তৈরি করে এইভাবে, আর ফিনিশিংটা কর্নারগুলো পরে উপর থেকে নিচে করে। এটা খুব ইন্টারেস্টিং। নিচ থেকে যে কনস্ট্রাকশনটা, এই যে বড় পিরামিডটার কনস্ট্রাকশনটা নিচের থেকে কনস্ট্রাকশন করতে উপরে যায়, আর ফিনিশিংটা উপর থেকে করতে করতে নিচে আসে। কপিকল যেমন আছে, এই কপিকলের মতো ব্যবহার করে, যে কপিকলের নিচে পাথরটা দিয়ে এদিকে কপিকল টেনে টেনে উপরে নিয়ে সেট করছে, তার উপরে একটা সেট করছে। এটা অসাধারণ, যেটা আমি আমার অনেক স্থপতি বন্ধুর সাথে কথা বলে দেখেছি যে তারাও বিস্মিত যে এখন তো এই যুগে স্থাপত্যকলায় অনেক অক্সিলারি যন্ত্রপাতি ব্যবহার করতে পারছে, কঠিন বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্য তারা পাচ্ছে। এই সাহায্যের মধ্য দিয়ে তারা বিশাল ইমারত, বিস্ময়কর ইমারত তৈরি করছে। আর সেই যুগে 5000 বছর আগে তার হাতে কি বৈজ্ঞানিক যন্ত্রপাতি ছিল? প্রায় গোটাটাই আমি বলবো তার মেধা। পিরামিডের দেয়ালে লিখিত হায়ারোগ্লিফিক লিপি ও অঙ্কিত চিত্র থেকে জানা যায়, নীল নদের ওপারে আফ্রিকার নুবিয়া অঞ্চলের পাহাড় থেকে পাথর কেটে ভেলায় ভাসিয়ে আনা হতো। অনেক মানুষ মিলে স্লেজ গাড়ি টেনে টেনে এসব পাথর নিয়ে আসতেন মিশরীয় শ্রমিকরা। এতে ঘর্ষণ প্রায় অর্ধেক হয়ে যায়। এক একটা ব্লকের ওজন ছিল কমপক্ষে 2.5 টন। 400-450 খণ্ড বিশাল বিশাল পাথর ব্যবহার করা হয়েছে। কোনোটা 70 মণ ওজনের, কোনোটা 440 মণ ওজনের পাথর আছে। পাথর কোথায় পাবে এখানে? দেখা গেল নীল নদের ওপারে নুবিয়া, আফ্রিকার নুবিয়া অঞ্চলে পাথর আছে পাহাড়ে, সেখান থেকে পাথর কেটে ভেলা বানিয়ে ভাসিয়ে নিয়ে আসছে। তারপরে সেই পাথরগুলো স্লেজ গাড়ির মতো করে টেনে টেনে এখানে নিয়ে আসা হয়েছে। পিরামিডের আকার অবিকল ডায়মন্ডের শেপে তৈরি। এর প্রতিটিতে কমপক্ষে 3টি ত্রিভুজ আকার 500 তল থাকে। ভূমিসহ কমপক্ষে 4টি তল থাকে। ভূমির উপর চতুর্ভুজের শেপের উপরে শীর্ষ চূড়া তৈরি করতে গিয়ে প্রতিটি শেপকেই ত্রিভুজ শেপ দেখা যায়। পিরামিডের ডিজাইন এমনভাবে করা হয় যেন এর বেশি ওজন ভূমির নিকটে থাকে, ফলে এর আয়তন কেন্দ্র শীর্ষ হতে লম্ব দূরত্বের 1/4 অবস্থিত। এছাড়া পিরামিডের গায়ে এমন সুড়ঙ্গ করা আছে যা দিয়ে ভেতরে আলো প্রবেশ করতে পারে। আপনার ভিত্তিটা হচ্ছে চারকোণাকার, কিন্তু সেটাকে সুচালুভাবে গিয়ে শেষ করার জন্য অটোমেটিক্যালি ত্রিভুজ আকৃতি হয়ে গেছে উপরে গিয়ে। এই হচ্ছে ব্যাপার। সুতরাং এটা কিন্তু হয়েছে আমাদের যে বা প্রকৌশল বিদ্যায় স্থপতি যারা, তারা ভালো বলতে পারবেন যে এই গাঠনিক ব্যাপারটাই তার স্থায়িত্বের একটা বড় কারণ ছিল। যে সে যে ভরগুলো ছড়িয়ে দিয়েছে, তার ওজনটা উপর থেকে ছড়িয়ে দিয়েছে, যেটা এখন স্থাপত্যকলার স্থপতিরা এগুলো অঙ্ক করে বের করেন যে কতটা ছড়িয়ে দিলে এই ভরটা সে ধারণ করতে পারবে। কিন্তু দেখেন সেই যুগে ম্যাথমেটিক্সের কী উন্নতি হয়েছে আমরা জানি না, জিওমেট্রির কী উন্নতি হয়েছে আমরা অতটা জানি না, কিন্তু তারা যে যথার্থই সে অঙ্কটা করতে পেরেছে এবং এই পুরো পিরামিডের শেপে সেটা ধারণ করতে পেরেছে, এটা কিন্তু বোঝা যায়। পিরামিড রাজ্যে চমকপ্রদ বিষয়েরও শেষ নেই। পুরো পিরামিড রাজ্যকে পাহারা দিচ্ছে স্ফিংস। মানুষের মুখ আর সিংহের দেহে নতজানু কিছু শক্তিশালী মূর্তি পাহারা দিচ্ছে পিরামিড রাজ্য।
মিশরীয়রা এমন ধারণা থেকে স্পিংসগুলো বসিয়েছেন। সব শেষ 2018 সালে আসওয়ান শহরের কম অম্ব মন্দিরের নিচ থেকে একটি স্পিংসের সন্ধান পায় মিশরীয় কর্তৃপক্ষ। এর আগে একই জায়গা থেকে রাজা পঞ্চম টলেমির দুটি মূর্তি পাওয়া যায়, যা ষষ্ঠ টলেমির সময় বানানো হয়েছে বলে ধারণা করছেন গবেষকরা। এই পিরামিডগুলোকে পাহারা দেওয়ার জন্য স্ফিংস মানে একটা নতজানু করা সিংহে, মানুষের মুখ আর সিংহের শরীর, এটার মধ্যে অ্যাজ এ পুরো ইয়েটাকে, শহরটাকে পাহারা দিচ্ছে এই স্ফিংসগুলো। একটা মানবরূপী কিন্তু সিংহের মতো একটা শক্তিশালী একটা মূর্তির মতো একটা জিনিস বানায় রাখে স্ফিংস। স্ফিংসটাকে সামনে হাঁটু গেড়ে বসা, নত হয়ে বসা, নতজানু হয়ে বসা, তারপর পিছনে থাকে পিরামিডটা। পিরামিডের গায়ে খোদাই করা হায়ারোগ্লিপিককে গ্রিকরা পবিত্র লিপি বলে থাকেন, কারণ এর মধ্যে মরুভূমির জন্য যা আকর্ষণীয় তার ধারণা দেওয়া হয়। নহর বয়ে যাওয়া ফুলে ফলে ভরা সুরম্য উদ্যান ও প্রাসাদের স্বর্গীয় ধারণা পাওয়া যায়। ফরাসি গবেষক জাফ্রাসিয়া শ্যাম্পোলিও এই হায়ারোগ্লিপিকের পাঠ উদ্ধার করেন। পিরামিডের দেয়ালে আনুবিজ ও আশরেজ নামে দুই দেবতার সচিত্র ছবি পাওয়া যায়। শিয়াল আর ভেড়ার মুখ আর মানুষের শরীরের মিশ্রণে অঙ্কিত হয় এসব দেবতার ছবি, যাতে দুই ধরনের প্রাণীর সংমিশ্রণ দেখা যায়। এই দুই দেবতা পিরামিডের ভেতরে সবকিছু রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন। সবচেয়ে বড় যেটা হায়ারোগ্লিফিক লিপি বলি, মিশরীয় যে চিত্রলিপি, সেটা দেয়ালের গা ভরা লিপি এবং সচিত্র ছবি আঁকা হচ্ছে, এবং সেগুলো থেকে আমরা মিশরীয়দের ধর্মচিন্তা বুঝতে পারি যে তাদের ধর্মচিন্তাগুলো কী ছিল এবং কেন তারা কি ভাবনা। আর সেই ভাবনার সাথেই দেখতে পাচ্ছি যে এখন যে একেশ্বরবাদী ধর্মগুলো আছে বা পরকালের যে ধর্মগুলো বিশ্বাস করে, ইসলাম থেকে শুরু করে অন্যান্য ধর্ম, সেই ধর্মের চিন্তার সাথে আদি চিন্তার একটা ঐক্য চলে আসে। পিরামিডের ভিতর প্রচুর হাইরোগ্রাফিক রোল পাওয়া গেছে, দেয়ালে লেখা আছে, এবং এটাকেই গ্রিকরা যখন প্রথম ভাবলো, এবং এটা কিন্তু অনেক পরে নেপোলিয়ানের সময় পাঠোদ্ধার হয়, জাফ্রাসিয়া শ্যাম্পোলিও ফরাসি, তিনি এটাকে যখন পাঠোদ্ধার করলেন তখন আমরা বুঝতে পারলাম, এবং সেখানে পুরো দস্তুরি ধর্মকথা, যে কারণে তার এটা গ্রিকরা এটার নাম দিয়েছে পবিত্র লিপি। হাইরোগ্লিফিক পবিত্র লিপি, কারণ ধর্মীয় ব্যাপারগুলো আছে, এবং সেখানে কিন্তু বিস্তারিতভাবে ব্যাখ্যা আমরা দেখি যে ফারাওই হচ্ছে সবচেয়ে প্রতাপশালী, কারণ সেখানে বলা হচ্ছে ধর্মসঙ্গীতগুলো লেখা আছে হাইরোগ্লিফিকে। এটা যখন পাঠোদ্ধার হলো তখন দেখা গেল যে হ্যাঁ তাই তো, সেখানে বলা হচ্ছে সুরম্য উদ্যান থাকবে, নহর বয়ে যাবে, কারণ মরুভূমির দেশে যা আকর্ষণীয় পানি, নহর বইছে, তার পাশে গাছগাছালি, নানা ফল ফুলছে, পাখপাখালি পূজন করছে, আর সেখানে যে পুণ্যবান, সেখানে অনুবিজ বলে একজন দেবতার, শৃগাল শিয়ালমুখ দেবতা আছেন, সেই দেবতার দায়িত্ব হচ্ছে হার্ট পরীক্ষা করা, মৃতদেহের হার্ট, একটা পাখির পালক, সেটা হচ্ছে সত্যের প্রতীক, তা দিয়ে মাপা হচ্ছে। যদি সে পুণ্যবান হয় তাহলে তার ওই যে যেমন এখন ইসলামের কনসেপশন পুণ্যবান হলে বেহেশতে যাবে, ওই রকমই তার ওই সুরম্য প্রাসাদ দেওয়া হবে, ওই নহর বইছে পানি, চমৎকার একটা পরিবেশ তৈরি করা হয়েছে। আর যে পাপী হবে তার নরকে জায়গা হবে, নরক ধারণার এক ধরনের কনসেপশন সেখানেও আছে। ভেতরে ফারাওদের মমি আর বাহিরে হাজার হাজার বছরের ইতিহাস ও সভ্যতার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মিশরীয় পিরামিডগুলো। এমআর আমিন, সময় সংবাদ।